ওসিডিতে আক্রান্ত প্রত্যেকটি ব্যক্তিই কিন্তু তার অবসেশনগুলো নিয়ে প্রচুর ওভারথিঙ্ক করে থাকে। আবার এমন মানুষ যার ওসিডি নেই সেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ওভারথিঙ্ক করতে পারে। তাহলে কিভাবে বুঝবেন যে আপনি যে ওভারথিঙ্কিংটা করছেন সেটি কি ওসিডির কারণে, নাকি আপনি এমনি ওভারথিঙ্ক করছেন, অর্থাৎ আপনার ওসিডি নেই? কিভাবে বুঝবেন? এই ব্যাপারে কিছু কথাবার্তা বলবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ ইউর ফেভারিট বি এ বেটার ইউ আপু। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কারণ আজকে ঈদুল আজহার দিন। সকালবেলা বসে আমি এই ভিডিওটি রেকর্ড করছি। এখনও মাত্র কোরবানি হলো, এখনও বাসায় মাংস আসেনি, সো কাটাকুটির কাজ এখনও শুরু হয়নি। তো ভাবলাম একটি ভিডিও বানিয়ে ফেলি। আর ভিডিওটি ফুললি র অ্যান্ড আনকাট হবে। আপনারা আমার আনএডিটেড ভিডিওগুলো, অর্থাৎ যে ভিডিওগুলোতে আমি র্যান্ডম বকবক বকবক করতে থাকি, সেই ভিডিওগুলো আপনারা বেশ পছন্দ করেছেন। অতীত ইতিহাস কিন্তু তাই বলে। তো আজকের ভিডিওটিও কাইন্ড অফ র অ্যান্ড আনকাটই হবে। আর আমি র্যান্ডমলি কিছু জিনিস এক্সপ্লেন করব আপনাদের কাছে, যেটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে ওভার থিঙ্কিংটা হচ্ছে সেটা কি ওসিডির কারণে হচ্ছে, নাকি আপনি এমনি ওভার থিঙ্ক করছেন। তো শুরু করা যাক। এখন প্রথমে বলে রাখি, ওভার থিঙ্কিং নিজেই কিন্তু একটা প্রবলেম। একটা মানুষ যে প্রত্যেকটা বিষয় নিয়ে বা কোনো না কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্ক করে, তার মধ্যেও কিন্তু প্রচুর অস্থিরতা কাজ করে। হ্যাঁ, ওভার থিঙ্কিং নিজেই একটা প্রবলেম। এখন ওসিডির ক্ষেত্রেও কিন্তু ওভার থিঙ্কিং থাকে। যেমন আপনার যখন একটা অবসেশন আসতেছে, আপনি অবসেশনটা নিয়ে প্রচুর অ্যাংজাইটিতে ভুগেন, অ্যান্ড আপনার অবসেশনটা নিয়ে সারাক্ষণ কিন্তু ওভার থিঙ্ক করতে থাকেন। হ্যাঁ, যে এটা এরকম না, বা আসলে এরকম যদি ঘটে যায় কি হবে, বা আমি তাড়াতাড়ি কম্পালশন করে ফেলি, কিন্তু কম্পালশন করেও আসলে খুব একটা আপনার লাভ হচ্ছে না, আপনি কিন্তু ওভার থিঙ্ক করতেই আছেন। সো অবসেশন অ্যাংজাইটি হলো, কম্পালশন করলেন, অ্যাংজাইটিটা কিছু সময়ের জন্য কমলো, দেন আপনি আবার সেই অবসেশনের মধ্যে ফিরে গেলেন, দেন আপনার আবার অ্যাংজাইটি হলো, আপনি আবার কি করলেন, কম্পালশন করলেন। কিন্তু এই পুরোটা প্রসেসে কিন্তু একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। আমি জানি আপনারা রিলেট করতে পারছেন আমার কথার সাথে। যদি আপনি একজন ওসিডিতে আক্রান্ত ব্যক্তি হন, অথবা আপনার অ্যাংজাইটিও যদি থেকে থাকে, আপনার কিন্তু ওভার থিঙ্কিংটা খুব কমন একটা জিনিস, হ্যাঁ, আপনার জীবনে। এখন এমনও মানুষ আছে যাদের ওসিডি নেই, যাদের জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নেই। আমি যদি বলি অ্যাংজাইটি নেই, এটা কিন্তু ভুল হবে। প্রত্যেকটা মানুষ অ্যাংজাইটি ফিল করে, কিন্তু কিছু কারণে অ্যাংজাইটি ফিল করা, আর কোনো একটা প্রবলেমে পড়লে অ্যাংজাইটি ফিল করা, সাময়িক সময়ের জন্য অ্যাংজাইটি ফিল করা, আবার প্রবলেমটা সলভ হয়ে গেলে, বা সাপোজ পরীক্ষা থাকলো, চাকরি ইন্টারভিউ থাকলো, বা কোনো একটা স্পেশাল মুহূর্ত থাকলো, বা কোনো বিপদে আপদে অ্যাংজাইটি ফিল করাটা কিন্তু একটা নর্মাল হিউম্যান নেচার। কিন্তু একটা মানুষ যদি বিনা কারণে প্রত্যেকটা দিন কোনো না কোনো একটা বিষয় নিয়ে, বা কোনো বিষয় না থাকলেও সকালে চোখটা খোলার পর থেকে, অর্থাৎ ঘুম থেকে উঠে চোখটা খোলার পর থেকেই যদি সে অ্যাংজাইটি ফিল করে, অ্যান্ড সারাটা ক্ষণই কিন্তু সে একটা উদ্বেগের মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। ইটস নট অনলি অ্যাংজাইটি, ইটস অ্যান অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওসিডিও কিন্তু একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমার জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটি ভিডিও আছে, আপনারা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও আমি বানিয়েছিলাম, খুব ক্লিয়ারলি বুঝে যাবেন আমি কি বোঝাতে চাচ্ছি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে। আচ্ছা, তো এখন ওসিডির কারণে আপনার এই ওভার থিঙ্কিংটা কিন্তু চলতেই আছে, অ্যাংজাইটির কারণেও চলতে আছে, ঠিক আছে। কিন্তু নর্মাল ওভার থিঙ্কিংয়ের সাথে, অর্থাৎ একটা মানুষ যে হয়তো ঘুমাতে যাচ্ছে বা প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ওভার থিঙ্ক করছে, তার ভবিষ্যৎ নিয়ে সে ওভার থিঙ্ক করছে, একটু টেনশন হচ্ছে, হ্যাঁ, আর অতীতের কোনো ঘটনা নিয়েও হয়তো সে ওভার থিঙ্ক করছে, যে এমন কেন হলো, সে আমাকে এমন কথা কেন বললো, আমি এমন কেন করলাম, ঠিক আছে। মানে অতীতের বা ভবিষ্যতের বা বর্তমানে তার কোনো কাজ নিয়েও সে ওভারথিঙ্ক করতে পারে। ইটস রিয়েলি নর্মাল, অ্যান্ড এটা একজন ওভারথিঙ্কারের জীবনে হয়ে থাকে। কিন্তু যেটা কমন একটা ডিফারেন্স, যেটা দিয়ে আপনি এখন এক মুহূর্তে বুঝে যাবেন যে আপনার যে ওভার থিঙ্কিংটা, সেটাকে এত ওসিডি থেকে আসছে, নাকি আপনি নর্মালি হচ্ছে আপনি ওভার থিঙ্কার, অর্থাৎ আপনার ওভার থিঙ্কিংটাই একটা প্রবলেম, বাট দ্য ওভার থিঙ্কিং ইজ নট কামিং ফ্রম ওসিডি। সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষ বলতে একজন মানুষ যার ওসিডি নেই,
কিন্তু সে ওভার থিঙ্কিং করে। আর একজন মানুষ যার ওসিডি আছে এবং সে ওভার থিঙ্কিং করছে, দুইজনের মধ্যে কমন পার্থক্য হচ্ছে আপনার ওভার থিঙ্কিংয়ের কারণে যে সিনারিওগুলো মনে আসছে। আর অবশ্যই অবশ্যই ওভার থিঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও, অর্থাৎ সবচেয়ে খারাপ যে জিনিসটা ঘটতে পারে সেটাই কিন্তু মাথায় আসে। সেটা ওসিডিতে আক্রান্ত ব্যক্তি হোক বা না হোক, ওভার থিঙ্কিংয়ে কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও অ্যান্ড নেগেটিভ সিনারিওটাই মাথায় আসে, কখনো পজিটিভ কিছু কিন্তু মাথায় আসে না। দোনো ক্ষেত্রেই কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও, এটা কিন্তু মাথায় রাখবেন যে সবচেয়ে খারাপ যে সিনারিওটা ঘটতে পারে, একটা বিষয়ে সবচেয়ে খারাপ যে রেজাল্টটা হতে পারে, আউটকাম হতে পারে, সেটাই কিন্তু দোনো ব্যক্তির মাথায় আসছে। তাহলে বেসিক পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে নর্মালি যার ওসিডি নেই কিন্তু সে ওভারথিঙ্ক করছে, তার যে সিনারিওগুলো মাথায় আসছে, খারাপ সিনারিওগুলো বা রেজাল্টগুলো, ঠিক আছে, সে ওই জিনিসগুলো ভেবে হয়তো একটু অ্যাংশাস ফিল করবে বা আপসেট হতে পারে, কিন্তু সে কোনো প্রকার কম্পালশন করবে না সেই অবসেশনগুলোকে বা সেই ওভার থিঙ্কিংয়ের চিন্তাগুলোকে ঘটতে বাধা দেওয়ার জন্য। আমার কথা বুঝে গেল? একজন মানুষ যার ওসিডি নেই, আমি আবারও বলছি, ঠান্ডা মাথায় শুনুন, একজন মানুষ যার ওসিডি নেই, সে কোনো একটা বিষয় নিয়ে ওভার থিঙ্ক করলো, ভবিষ্যতের কিছু নিয়ে, হ্যাঁ, বা অতীতের কিছু নিয়ে, যাই হোক, ভবিষ্যৎটাই আমি ধরি, কারণ ওসিডি ম্যাক্সিমাম ট্রিগারটা ভবিষ্যৎ নিয়ে করছে, যে হ্যাঁ এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আমি ভবিষ্যৎ নিয়ে বললাম ফর এক্সাম্পল, কারণ পাস্টটা তো ঘটে গিয়েছে, পাস্ট নিয়ে আসলে ঘটার আর কিছু নেই, ঘটে গিয়েছে। পাস্টের যে রুমিনেশনটা, আমি রুমিনেশন টার্মটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, অর্থাৎ পুনরাবৃত্তি করা, আমি যদি সোজা ভাষায় বলি পুনরাবৃত্তি করা, সেটা হচ্ছে অতীতের ঘটনাটা সে বারবার পুনরাবৃত্তি করছে, আর মানে ফলস একটা মেমোরি আসছে, এটা কি ঘটেছিল নাকি আমার মনে হচ্ছে এরকম একটা কিছু। আচ্ছা, আমি এদিকে না যাই। তো যেটা ঘটবে যে নর্মালি যার ওসিডি নেই, যে ওভার থিঙ্ক করছে, তার অবসেশন বলছি, তার যে চিন্তাগুলো আসছে, চিন্তাগুলোর ব্যাপারে সে ওভার থিঙ্ক করলো, সে সবচেয়ে খারাপ যে আউটকামটা হতে পারে সেটা চিন্তা করলো, সে আপসেট হলো বা একটু অ্যাংশাস ফিল করলো, দ্যাটস ইট। বাট সে একজন ওসিডিতে আক্রান্ত ব্যক্তির মতন কোনো প্রকার কম্পালশনে যাবে না, যে কম্পালশনটা করে একজন ওসিডিতে আক্রান্ত ব্যক্তি চাচ্ছে যে কম্পালশনটার মাধ্যমে অবসেশনটাকে সত্য হয়ে যাওয়া থেকে বাধা দেওয়ার। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এই আমরা একজন ওসিডিতে আক্রান্ত ব্যক্তি কি করে, এই কম্পালশনটা কেন করছে, তার ব্রেইনে এই সেট আপটা আছে যে অবসেশনের কারণে যে অ্যাংজাইটিটা হচ্ছে, দেন আমি যদি কম্পালশনটা করি আমার অবসেশনটা সত্য হবে না, আমার অবসেশনটা বাস্তবে রূপ নেবে না, এরকম একটা অ্যাটিটিউড, হ্যাঁ, একজন ওসিডিতে আক্রান্ত ব্যক্তির, কারণ তার ব্রেন ফাংশনিংটাই এরকম। এটা তার কোনো দোষ নেই, ইটস নট হিজ অর হার ফল্ট, প্লিজ, ইউ আর নট গিলটি ফর ইট। তো কিন্তু একজন নর্মাল মানুষ যার ওসিডি নেই, সে এই কম্পালশনটা করবে না। ক্লিয়ার? আমি খুব সংক্ষেপে খুব সহজে এই কথাটা বলে দিলাম, তাহলে আপনি এখন বুঝে যাবেন যে আপনার কি এটাকে আদৌ ওসিডি থেকে আসে ওভার থিঙ্কিং, নাকি এটা নর্মালি আপনি ওভার থিঙ্কিং করছেন। আরও একটা ব্যাপার, ওসিডিতে আসে যে অবসেশনগুলো সেগুলো একটু উইয়ার্ড টাইপের হয় অ্যান্ড রিপিটেটিভ হয়, মানে খুব বেশি বেশি আসবে, একই ধরনের অবসেশন বারবার আসবে। কিন্তু একটা মানুষ যার ওভার থিঙ্কিং আছে কিন্তু সে ওসিডিতে ভুগছে না, তার হয়তো ওভার থিঙ্কিং করার ইস্যুটা, একটা ইস্যু হয়তো সর্বোচ্চ 2-3 বার সে ভাবতে পারে, ঠিক আছে, কিন্তু সে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস সে একই বিষয় নিয়ে ভাববে না। ঠিক আছে, কারণ কেন ভাববে না, এটার উত্তর আমি বলে দিই। কারণ সে তো নিউরোপ্লাস্টিসিটির সে পথেই নেই। আমার নিউরোপ্লাস্টিসিটি ভিডিওটাও কিন্তু আপনারা দেখবেন, তাহলে বুঝবেন যে তার ব্রেনের যে নিউরাল নেটওয়ার্কটা আছে, নিউরাল পাথওয়েটাতে ওই সিস্টেমটাই নাই, ওই পাথওয়েতে সিস্টেমটাই নাই যে আমার অবসেশন আসলো, আমি কম্পালশন করলাম, আমার রিলিফ লাগলো, ওই সিস্টেমটাই তার ব্রেনে নাই সেট করা। দ্যাটস ওয়াই সে কোনো কম্পালশনেই যাচ্ছে না, বা সে ওই একই পথেই যাচ্ছে না, কারণ ওই পথটাই নাই, রিপিটেটিভ ওয়েটাই নাই, নিউরাল পাথওয়ে। ঠিক আছে, সো সে একবার দুইবার চিন্তা করে দেন গন, হতে পারে সে আরও চিন্তা করতে পারে, অনেক দিন ধরে চিন্তা করতে পারে, কিন্তু স্টিল এটা একজন ওসিডিতে আক্রান্ত ব্যক্তির যে ওভার থিঙ্কিং হবে সেটা থেকে বহু গুণ ডিফারেন্ট হবে। বুঝে গিয়েছে আমার কথা?
আপনি এখনই কিন্তু বুঝে যাবেন আপনার ওভার থিংকিং প্যাটার্নটাকে আসলে ওসিডি থেকে আসছে নাকি আপনি ওসিডি ছাড়াই হচ্ছে ওভার থিঙ্ক করছেন, হ্যাঁ? বা আপনার জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আসছে নাকি, বা আপনার অন্য কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আসছে নাকি। এটা যে শুধু ওসিডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আসছে তা না, আরও অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আসতে পারে, পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে আসতে পারে, যেমন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি যেটা আছে, এগুলো থেকেও কিন্তু ওভার থিঙ্কিংটা আসতে পারে, ঠিক আছে? তো এগুলো সব ডিসঅর্ডারের অংশ। আপনারা আমার সোশ্যাল অ্যাংজাইটি নিয়েও একটা ভিডিও আছে, অ্যাগোরাফোবিয়া নিয়ে একটা ভিডিও আছে, অর্থাৎ অনেক ক্রাউডেড প্লেসে অনেক ভয় লাগে, অনেক মানুষের মাঝে অনেক ভয় লাগে। তারপরে হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে একটা ভিডিও আছে, যেখানে হচ্ছে সন্দেহপ্রবণ, মানে একজন ব্যক্তির কাছে উপযুক্ত কোনো প্রমাণ থাকে না, কিন্তু সে প্রচুর সন্দেহবাতিক হয় কোনো একটা মানুষের প্রতি বা কোনো একটা বিষয়ের প্রতি, এবং তার কাছে সে সন্দেহগুলো সত্য মনে হয়, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এতটুকুই। আমি এক নিঃশ্বাসে বলতে গেলে কথা বলেছি। আমি আশা করছি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বি এ বেটারের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ খুব সুন একটা লাইভ করার ইচ্ছা আছে, জয়েন হবেন কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।